জুলাই আগস্টে ১৪০০-র বেশি হত্যা হতে পারে ২/৩ মরণাস্ত্রের আঘাতে। জাতিসংঘের প্রতিবেদনে হাসিনা সরকারের শীর্ষস্থানীয়দের সংশ্লিষ্টতা। ভুক্তভোগীদের নিয়ে ৩টি আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। সব ক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। আইএমএ জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। ৬৪ জেলায় ৯ দিনের কর্মসূচি শুরু। বিএনপির ৬ জেলায় সমাবেশ চলছে। পণ্যের দাম কমানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি। এবং এমএফএস প্রতিষ্ঠান নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম পেয়েছে দুদক। শেয়ার হোল্ডিংয়েও কারসাজির প্রমাণ মেলার দাবি। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা কম বেশি ১,৪০০ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশ সময় দুপুর ২:৩০টায় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে সংস্থাটি বলেছে, আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। এই আন্দোলনে নারী ও শিশুদের টার্গেট করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পায় জাতিসংঘ। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আরও জানাচ্ছেন আজহার লিমন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ক্ষমতায় টিকে থাকতে সরাসরি গুলির নির্দেশ সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যেসব বেআইনি আদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে এসেছে তার বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে। বাংলাদেশ সময় দুপুর ২:৩০টায় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে AKS টাইপ 56, VD-08 রাইফেলের মতো স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবহৃত অস্ত্র। মানুষ মারতে ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার বুলেট। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে উঠে এসেছে, ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহতের সংখ্যা কম বেশি ১,৪০০ হতে পারে, যার মধ্যে অন্তত ৬৬% মৃত্যু হয়েছে সামরিক অস্ত্রের গুলিতে, ১২% মৃত্যু হয়েছে পেলেটযুক্ত শটগানের গুলিতে, ২% পিস্তলের গুলিতে এবং ২০% অন্য কোনোভাবে। বলা হচ্ছে, এই আন্দোলনে নারী ও শিশুদেরও টার্গেট করে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানে নিহতদের প্রায় ১২ থেকে ১৩% শিশু এবং ১১,০০০-এর বেশি আন্দোলনকারী আটক করে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন DGFI, NSI, গোয়েন্দা বাহিনীর সদস্যরা। কোনোভাবে হাসপাতালে চিকিৎসা পেয়েছেন যারা, তাদের বারে বারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কোথায় কিভাবে এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দেওয়া হয়েছে তারও বিবরণ উঠে এসেছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ সজ্ঞানে সরাসরি পুলিশ, সামরিক, আধা সামরিক ও গোয়েন্দা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতারা কোথায় কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব কর্মকাণ্ডে অংশ নেবেন তার সমন্বয় করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণ আন্দোলনে নির্যাতনের সঠিক সংবাদ যাতে প্রচার করা না হয় এজন্য তৎকালীন গোয়েন্দা বাহিনী ও র্যাব থেকে সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। এই প্রতিবেদনে NTMC ও DGFI-কে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে কোনো রাজনৈতিক শক্তির উপর নিষেধাজ্ঞা না দেবার সুপারিশ দেওয়া হয়। আজহার লিমন, এখন, ঢাকা। সব ক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর ৩টি স্থানের আয়নাঘর পরিদর্শন শেষে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। নির্মমতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে তার ভয়ানক উদাহরণেই বৈদ্যুতিক চেয়ার, যেখানে বসিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে পুরো শরীরে মৃত্যু কাঁপুনি দেওয়া হতো আয়নাঘরের বন্দীদের। বন্দিশালায় পাওয়া গেছে এমন অনেক নির্যাতনের টুলস।
বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্যাতনের শিকার ভুক্তভোগী ও বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা সময় নিয়ে তিনি ঘুরে দেখেন পাশবিক নির্যাতনের চিহ্নগুলো। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় এসব আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার আমলের এত পরিমাণ আয়নাঘর দেশ জুড়ে বিস্তৃত, যার সংখ্যাও নির্ধারণ করা যায়নি। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে। এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700+ এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না। তিনি বলেন, হাসিনা সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত কায়েম করেছেন, মানুষের সামান্যতম অধিকারও বঞ্চিত করেছেন তারা। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। এ সময় ভুক্তভোগীরা তুলে ধরেন নির্যাতনের সেই দুঃসহ স্মৃতি। 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, কিছু দিতেন না দিতেন বলতো যখন কেন স্যার আসলে এখন বুঝতাম না। আমি চোখ বাঁধা হতে ফিরে থাকতে বসে থাকতাম, বুঝতেছি পিছনে কেউ আসতেছে। এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও এখানে আমাকে হাতে ঝিলে রাখা দেখে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। প্রধান উপদেষ্টার সাথে পরিদর্শনে যাওয়া গুম হওয়া উপদেষ্টারাও জানান তাদের প্রতিক্রিয়া। বাইরে কিছু দেখি নেই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। এখানে আমার পর চোখ খুলে দিল, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে দিই। ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে বা কোনো প্রধান উপদেষ্টা বলেন, যারা এসব ঘৃণ্য কাজ করেছে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশ মুক্ত হবে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সারা দেশে 800-র বেশি আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, আয়নাঘরে গুম খুনের মূল নির্দেশদাতা শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং বিভিন্ন সংস্থা সহ যারা এসব কাণ্ডে জড়িত তাদেরকে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রেস সচিব। ঢাকা যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে, এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন।
বেলায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেলায়েত, শুরুতেই জানতে চাই, এই যে আজকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, দেশি বিদেশি যারা উপস্থিত ছিলেন, সার্বিক চিত্র কি দেখেছেন জানতে চাই। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা আজকে সকালে আয়নাঘর পরিদর্শনে বেরিয়েছেন। উনি সাথে কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে গেছেন, আয়নাঘরে গুম হওয়া কয়েকজন উপদেষ্টাকে নিয়ে গেছেন এবং বিদেশি কিছু গণমাধ্যমকে তিনি সেখানে নিয়ে গেছেন। তিনি নিয়ে গিয়ে তাদেরকে কেউ কেউ সেখানে তাদের মনে পড়ে গিয়েছিল যে তারা আসলে কোন কোন ঘরে ছিলেন, যে এই জায়গাটি থেকে তারা সম্পৃক্ত করতে পেরেছিলেন। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা কথা বলেছেন যে কার সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছে, এই বিষয়গুলো তিনি জেনেছেন। তবে এই যে আয়নাঘর পরিদর্শনের পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে ব্রিফিংটা করা হলো, সেই ব্রিফিংয়ের ফাঁকে আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উপপ্রেস সচিব, সিনিয়র সহকারী প্রেস সচিব তাদের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু তারাও সেই পরিদর্শন টিমে ছিল। তাদেরকে জানতে চেয়েছিলাম যে দৃশ্যটি কেমন ছিল। তারা বলছিল যে এখন পর্যন্ত এখনও এমন অবস্থা আছে, কিছু তো এখানে সংস্কার কাজ করে ফেলা হয়েছে, এখনও এমন অবস্থা আছে যে কিছু কিছু কক্ষে গেলে বমি চলে আসে, দুর্গন্ধ, একেবারে খুব এমন ভয়াবহ চিত্র যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে একটি চেয়ারের কথা আমি আমার প্রতিবেদনে উল্লেখ করেছি, যে চেয়ারটি, পুরো চেয়ারটি ইলেকট্রিক চেয়ার ছিল। অর্থাৎ সেই চেয়ারের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত হাতলগুলা, যেখানে বসবে চেয়ারের সব কিছুই, পেছনটা যেখানে লেগে থাকবে সব কিছুই কিন্তু ইলেকট্রিক দ্বারা বৈদ্যুতিক সংযোগ ছিল সেখানে। অর্থাৎ কাউকে সেখানে বসিয়ে এক ধরনের মৃত্যু কাঁপুনি দেওয়া হতো। কতটা ভয়াবহ ছিল সেই চিত্র। এর বাইরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তাকে আন্দোলনের সময় নিয়ে গিয়ে 4 দিন সেখানে রাখা হয়েছিল। তিনি বলছেন যে তিনি যেই জায়গাটিতে ছিলেন সেই জায়গাটি তিনি চিনতে পেরেছেন এবং সেই জায়গার কিছুটা পরিবর্তন আনা হয়েছে এখন, সেটিও তিনি বলেছেন যে কিছু পরিবর্তন আনা হয়েছে। তাকে সেখানে রাখা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার মানুষের দৈনন্দিন জীবনে যে কাজগুলো লাগে সেখানে আপনাকে কিভাবে, টয়লেট সহ নানা যেই ব্যাপারগুলো রয়েছে সেখানে আপনি কিভাবে, বলেছে এখান থেকে বের করে নিয়ে সেই কাজগুলো করতে দিয়ে তারপরে এখানে আবার সে আয়নাঘরে রাখা হতো। বেলায়েত, আপনার কথার সূত্র ধরে একটু জানতে চাই। আপনি বলছিলেন আমাদের যারা উপদেষ্টা আছেন তারা কেউ কেউ সেখানে আটক ছিলেন, বন্দী ছিলেন, সেরকম অনেক ভুক্তভোগী যারা সাধারণ মানুষ তাদেরকে সেখানে রাখা হয়েছিল। তারা কি বলেছেন, তাদের সেই স্মৃতির, ভয়াবহ স্মৃতির বর্ণনা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। নাহিদ ইসলাম, উপদেষ্টা নাহিদ ইসলাম, সে তার কথা বলেছে যে তাকে চোখ বেঁধে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টাকে তিনি বলছেন যে সেই যেই জায়গাটিতে ছিল সেই জায়গাটিতে নাহিদ ইসলামও চিনতে পারে। নাহিদ ইসলাম বলছিলেন যে এই জায়গাটিতে আমি ছিলাম। প্রধান উপদেষ্টা তখন তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনার সঙ্গে, নাহিদ ইসলাম, তোমার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল। সে বলছে যে তাকে আন্দোলনকে বন্ধ করার জন্য, যে জুলাই যে আন্দোলন ছিল সেই আন্দোলন বন্ধ করার জন্য তাকে চাপ প্রয়োগ করা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি, যে যেই 2 জন ভুক্তভোগীর কথা গণমাধ্যমে ব্যাপকভাবে এসেছে, এর আগেও এসেছে, 5ই আগস্টের আগে এসেছে, বিশেষ করে জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং সালাউদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের ছেলে হুমাম কাদের চৌধুরী, তারা 2 জন গিয়ে তারা কোন জায়গায় ছিল সেই জায়গাটি তারা আবিষ্কার করেছেন। কিন্তু মজার বিষয় হলো তারা 2 জনই বলছেন যে তারা পাশাপাশি ছিলেন। অর্থাৎ আজমি বলছিলেন সেই জায়গায় ছিলেন, আবার হুমাম কাদের চৌধুরী সে বলছেন এই জায়গায়। অর্থাৎ তারা খুবই পাশাপাশি ছিলেন কিন্তু কেউ কাউকে কখনো দেখেননি। এবং জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে, সে বলছিলেন যে তার হাত পা বেঁধে, পেছনে হাত পা বেঁধে তাদেরকে 24 ঘন্টা এভাবে উপর করে রাখা হতো। হুমাম কাদের চৌধুরীর জবানবন্দিতে একটা জিনিস উঠে এসেছে যে তাকে জিজ্ঞেস করা হতো যে তার সঙ্গে আইএসআই এর কোনো যোগাযোগ আছে কিনা, সিআই এর সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, চায়নার সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, এই ধরনের প্রশ্ন তাদেরকে করা হতো মোটা দাগে। বেলায়েত, আরেকটা বিষয় একটু জানতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যারা আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন, অর্থাৎ দেশি বিদেশি গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তি সেখানে পরিদর্শনে গিয়েছেন, তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ভয়াবহতা দেখে? আসলে এখানে প্রতিক্রিয়া কি, এখানে আসলে যারাই এই পরিদর্শনে গিয়েছেন, যেটি বললাম প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে যেহেতু কথা বলেছি, প্রত্যেকেই বলছেন যে আসলে এমন পাশবিকতার চিত্র কতটা ভয়াবহ হলে যে মানুষের এখানে কিছু বলার বাকরুদ্ধ হয়ে যায়, সেই ধরনের একটি পরিবেশ কিন্তু এই আয়নাঘরে গিয়ে তারা দেখেছেন। এবং সেখানকার পরিবেশটা এমন ছিল যে বড় টর্চ লাইট নিয়ে যেতে হয়েছে, এতটা অন্ধকার, এতটা ভয়াবহ জায়গাটি ছিল। এসে যে প্রসঙ্গটি এসেছে যে আজকে প্রেস ব্রিফিংয়ে যে আসলে এই যে গুম, এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, আপনি জানেন যে আমরা দেখলাম আমার সহকর্মী আজহার লিমনের রিপোর্টে যে তারা একটা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সব মিলে যে বিষয়গুলো, সেখানে আওয়ামী লীগের কথা আসছে, বিভিন্ন সংস্থার কথা আসছে, যে বিভিন্ন সংস্থাগুলো, আজকের সংবাদ সম্মেলনের অনেক একটা ফোকাসিং পয়েন্ট ছিল এটা যে
এই যে শুধু আওয়ামী লীগকে বলা হচ্ছে, পুলিশকে বলা হচ্ছে, কিন্তু বিভিন্ন সংস্থার নাম কিন্তু এখানে চলে এসছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিজেও একটা দুইটা সংস্থার নাম উল্লেখ করেছেন। সেই সংস্থাগুলোকে কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না? প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে ধরে 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 এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে জুলাই এই যে আন্দোলন ছিল, এই আন্দোলনে শুধুমাত্র যে বলা হচ্ছে শেখ হাসিনা মূল নির্দেশদাতা, ওকে, কিন্তু এখানে আওয়ামী লীগ যেই দল হিসেবে আওয়ামী লীগের যে অপরাধ রয়েছে, আওয়ামী লীগের একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন এই আন্দোলন চলছিল তারাও একেবারে ইউনিট পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত দলবদ্ধভাবে কিন্তু এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তাদেরও বিচারের কথা আসছে। শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় এইটা বলে এড়ানোর কোনো সুযোগ নেই, এই দায় দলের উপরেও বর্তাবে। অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আপনার কাছ থেকে আমরা আরো বেশি তথ্য হয়তো এই মুহূর্তে শুনতে পারছি না। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। তিনি জানাচ্ছিলেন আজকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যেসব পরিদর্শক বিভিন্ন দেশ থেকে এসেছেন, সেই সঙ্গে বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছেন, দেশি বিদেশি গণমাধ্যম থেকে, তারা আয়নাঘর পরিদর্শন করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বেলায়েত হোসাইন। এদিকে ট্রাইব্যুনালের মামলার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে আইন উপদেষ্টা আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ, আগাম মন্তব্যের সুযোগ নেই। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া রামপুরায় গণহত্যার অভিযোগে পুলিশের 2 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় 11 জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল আহসান, উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ 6 জেলায় সমাবেশ করেছে বিএনপি। খুলনায় শহীদ হাদিস পার্কে দুপুর থেকেই দলে দলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং এই মুহূর্তে সেখানে কি কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। দীর্ঘদিন পরে খুলনা জেলা বিএনপির আয়োজনে একটি বড় জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে খুলনা জেলা বিএনপি মূলত সারা দেশে যে বিএনপির কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি তার অংশ হিসেবেই আজকে তারা এই সমাবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা 5টি দাবিকে সামনে নিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতা, দলের যে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি এখানে যে তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি, নেতাকর্মীদের ঢল নেমেছে, নারী এবং পুরুষ নেতাকর্মী উভয়ই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে, অতিথিবৃন্দ রয়েছে, তারা মঞ্চে রয়েছেন এবং তারা মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি সেটাকে নিয়ন্ত্রণে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে উন্নতির দাবি এবং দ্রুত গণতান্ত্রিক রূপরেখা উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্রের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে তারা এই সমাবেশ করছে। এই সমাবেশে মূলত যে বক্তব্য তারা ইতিমধ্যে বক্তারা দিচ্ছেন, তারা বলছেন যে অবিলম্বে নির্বাচন যে রোডম্যাপ সেটি ঘোষণা করতে হবে। এই নির্বাচন নিয়ে কিন্তু নানামুখী ষড়যন্ত্র হচ্ছে এবং সরকারিভাবে এই যে পরিকল্পনা বা বিভিন্ন কর্মকাণ্ড এখনো পর্যন্ত স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। এই কারণেই তারা বলছেন যে তারা যেন দ্রুত এই নির্বাচনী রোডম্যাপ, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যেন দ্রুত এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। এছাড়া সম্প্রতি খুলনা জেলাতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মহানগর এবং জেলাতে সেটা নিয়েও তারা সমালোচনা করেছেন এবং বলছেন যে এই নির্বাচনী এই সমালোচনা এভাবে করছেন তারা যে এই আইন শৃঙ্খলা
শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে সাধারণ জনগণ আসলে নিরাপদ থাকবে না এবং সাধারণ জনগণের জীবন এবং জানমাল কিন্তু নিরাপদ থাকবে না। এতে কিন্তু জনমনে একটি ভীতি হবে এবং অশান্তিকর পরিস্থিতি বা পরিবেশের সৃষ্টি হবে। এর থেকে সাধারণ মানুষ উত্তরণ চায় এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে কেন্দ্র ঘোষিত বিএনপির জেলা বিএনপির সর্বশেষ খবর। মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে ২৩০০ কোটি টাকার অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে অনুমোদনহীন ৬০০ কোটি টাকা ইমানি এবং তহবিল থেকে ১৭০০ কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর বাইরে নগদের শেয়ার ধারণেও কারসাজির প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। আরও জানাচ্ছেন সানি মৃধা। সম্প্রতি মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচার সহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে বুধবার দুপুরে বনানীতে নগদের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের একটি তদন্ত দল। প্রায় ঘণ্টাখানেকের অভিযানে নগদের লেনদেনের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশন, যেখানে প্রাথমিক পর্যায়ে ৩টি অনিয়মের কথা তুলে ধরেন নগদের প্রশাসনিক দায়িত্বে থাকা বদিউজ্জামান দিদার, যার মধ্যে ২৩০০ কোটি টাকার অনিয়মের কথা জানান তিনি। নগদ বা এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিস্ট্রিবিউটর যে চ্যানেলটা থাকে সেই দিক দিয়ে আসলে তাদের এই ইমানি কার্যক্রমটা পরিচালনা করে। সেখান দিয়ে একটা প্যারালাল আমরা যদি বলি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে বেশ কিছু ফান্ড সরিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয়েছে। একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি ৬০০ কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা ১৬০০-১৭০০ কোটি টাকা। নগদের ৭০% বিদেশি বিনিয়োগ রয়েছে, আর এই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থ পাচার হয়েছে কিনা এ নিয়েও তদন্ত চলছে বলে জানান দুদকের তদন্ত দল। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। নগদের যে অনিয়ম দুর্নীতির যে চিত্র, আমাদের কাছে একটা অভিযোগ ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, এবং আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করতে আজকে এসেছি এবং এসে আমরা নথিপত্র ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এরই মধ্যে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগের ৯ কর্মকর্তা সহ মোট ২৪ জন এই মামলায় অভিযুক্ত। সানি মৃধা, এখন, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের কারণে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। সকালে মহাখালীর রাওয়া ক্লাবে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এ সময় কারাগারের ভেতর বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মেহরিন আনী। ২০০৯ সালে আওয়ামী লীগ শাসনামলে বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন পিলখানায় শহীদ সেনা সদস্যের স্বজনরা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ২০ জন সদস্য এই অভিযোগ জমা দেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে শহীদ সেনা সদস্যের পরিবারের উপর হুমকি আসছে বলে অভিযোগ করেছে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি সরকারের কাছে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় সে দাবিও জানায় সংগঠনটি। আর কারাগারে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা ১৬ বছর কিন্তু অনেক শক্ত থেকেছি এবং আশা নিয়ে থেকেছি, তো আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন। জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ
সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা। এটার জন্যই আমার মনে হয় মেহরিন অ্যানি, এখন, ঢাকা। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন মেহরিন অ্যানি, চলে যাচ্ছে তার কাছে। অ্যানি, জানাবেন বিক্ষুব্ধ বিডিআর সদস্যরা কি বলছেন, সেই সাথে জানাবেন কর্মসূচির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে কিনা। শম্পা, আজকে এখানে চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা আছেন তারা এখানে এই সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে বলেও জানিয়েছেন। আপনি জানেন যে এই বিডিআর সদস্য যারা আছেন এরা কিন্তু গতকাল থেকেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা তাদের এই চাকরিচ্যুত যারা আসলে বিডিআর সদস্যরা আছে তাদের চাকরিতে পুনর্বহাল এবং যারা এখন জেলে আছেন, যারা কারাবন্দী আছেন, তাদের মুক্তির দাবিতে কিন্তু এই বিডিআর যারা সদস্যরা আছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 12টার দিকে সচিবালয়ের দিকে আসলে তখন কিন্তু এখানে পুলিশের বাধার মুখে তাদের উপরে জলকামান ছোড়া এবং তারপর থেকে এখানে তারা এই অবস্থান করছে এবং 6 দফা দাবি নিয়ে কিন্তু এখন পর্যন্ত এখানে তারা আছেন। এবং যখন আসলে দুপুরের দিকে 7 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে ঢোকে এবং এখন পর্যন্ত কিন্তু তারা বের হয়নি এবং কিছুক্ষণ আগে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা মাহিন তিনি কিন্তু ভেতরে ঢুকেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে এই অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এখানে এবং তিনি এখানে এসে এই আন্দোলনকারীদের সাথে আসলে কথা বলেছে এবং তখন তিনি আসলে তাদেরকে বলেছেন যে বিচারিক যে মানদণ্ড সেটি নিশ্চিত করার পরেই আসলে ভুক্তভোগী যারা এই বিডিআর সদস্য আছেন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু এখানে আসলে যারা আন্দোলনকারীরা আছেন সেই আন্দোলনকারীরা জানিয়েছেন যে তাদের দাবি না মানা হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুলিশ এবং যে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান করে আছেন এবং ইতিমধ্যে এখানে দুটি জলকামানের যে গাড়ি সেটিও কিন্তু আনা হয়েছে। তো এখানে এখনো এই অবস্থান কর্মসূচি চলমান আছে এবং সচিবালয়ের ভেতরে যারা আসলে যে প্রতিনিধি দলটি গিয়েছে তারা বের হওয়ার পরে তাদের থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়া অবধি কিন্তু এখান থেকে এই আন্দোলনকারীরা সরবে না এবং যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু এই আন্দোলনকারীরা জানিয়েছে যে তারা এই সচিবালয়ের যে ভেতরের কিন্তু তারা ঢুকবে বলেও তারা কিন্তু এই হুঁশিয়ারিও দিয়েছেন। এবং আপনাকে আমি বলে রাখি যে তারা কিন্তু 11, 12 এবং 13 ফেব্রুয়ারি এই 3 দিন কিন্তু লাগাতার কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারের ঘোষণা তারা দিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা এই 12 তারিখের যে কর্মসূচি সেটি তারা পালন করছে এবং তারা বলছে যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি ছাড়বেন না এবং যদি তাদের এই অবস্থান কর্মসূচির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের কাছে না আসবেন তারা কিন্তু এই রাস্তা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। তো শম্পা, এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে বিডিআর যারা চাকরিচ্যুত আন্দোলনকারীরা আছে সেই আন্দোলনকারীদের দাবির সর্বশেষ। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আহতদের স্মার্ট কার্ড বিতরণ করেছেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির। দুপুরে আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহতদের বিশেষায়িত ইউনিটে 20 জনের হাতে এনআইডি তুলে দেন মহাপরিচালক। এ সময় তিনি বলেন, নতুন স্মার্ট কার্ড দেওয়ার পাশাপাশি 18 বছর হয়নি এমন 3 জনকে প্লাস্টিক লেমিনেটেড কার্ড দেওয়া হয়েছে। জুলাই আহতদের এখন পর্যন্ত মোট 44 জনকে দেওয়া হয়েছে এনআইডি। আগামী সপ্তাহে বিএসএমএমইউতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তিনি আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় শেষ হলেও ভোটার রেজিস্ট্রেশন বন্ধ হয়নি। এ সময় তিনি অনুরোধ জানান বাদ পড়াদের ভোটার রেজিস্ট্রেশন করতে 105 নম্বরে ফোন করতে। এদিকে জুলাই আহতরা নতুন ভোটার হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটা করেছি আরো 1.5 মাস আগে করছিলাম, ওই সঙ্গে ভোটার আইডি কার্ডটা দিয়ে গেছিল, কিন্তু আজকে যে আমাদেরকে স্মার্ট কার্ড দিছে, এখন স্মার্ট কার্ডটা পেয়ে খুব ভালো লাগতেছে যে আমি একজন দেশের নাগরিক হয়ে গেছি। 44 জনকে এনআইডি তো না, এটা হচ্ছে স্মার্ট কার্ড ওদের হাতে পৌঁছাতে পারলাম। জুলাইয়ে বিপ্লবে আহত কোনো ছাত্র বা জনতা অসুস্থ থেকে থাকে এবং এনআইডি সেবা পায়নি অথবা পাওয়া দরকার, আমরা তাদের কাছে খবর পেলেই পৌঁছে যাব।
আমাদের সকল যন্ত্রপাতি সহ আমরা পৌঁছে যাব। জাতীয় পরিচয়পত্র সার্ভারের সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। এই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবন অডিটোরিয়ামে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এনআইডির মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা উপায়। এ সময় তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র সেবার মহাপরিচালক। যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না, বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে পাইপলাইনে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ পর্যন্ত 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে ভরা হচ্ছে 3,17,00,000 লিটার তেল। জ্বালানি তেলের অপচয় এবং চুরি রোধের পাশাপাশি 27 লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে 250 কোটি টাকা। মোহাম্মদ নবাবের ছবিতে আরো জানাচ্ছেন হাজিরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ মেট্রিক টন। আমদানি করা এই জ্বালানি তেলের 90% পরিবহন করা হয় নৌপথে। 3টি তেল বিপণন কোম্পানির 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে এই তেল সরবরাহ করতে বছরে বিপিসির ব্যয় হয় প্রায় 400 কোটি টাকা। শুধু তাই নয়, ওয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণ হয়ে দূষিত হয় নদী ও জল। তাই পরিবেশবান্ধব উপায়ে সাশ্রয়ী ব্যয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 2020 সালে 30 জুন প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় 2022 সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত 60টি স্টেশন সহ 241 কিলোমিটারের ভূগর্ভস্থ পাইপলাইন এবং গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত 2টি স্টেশন সহ 8.29 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ। পাইপলাইনের পাশাপাশি 3টি তেল কোম্পানিতে স্থাপিত হয়েছে 90,000 টন ধারণ ক্ষমতার 9টি স্টোরেজ ট্যাঙ্ক। পদ্মা ওয়েলের মূল ড্যাসপাস টার্মিনাল থেকে 250 কিলোমিটারের পাইপলাইনে ঢাকায় পাঠানো হবে জ্বালানি তেল। ধারণ ক্ষমতা 27 লাখ মেট্রিক টন হলেও প্রাথমিকভাবে বছরে পাঠানো হবে 25 থেকে 30 লাখ মেট্রিক টন ডিজেল। কমিশনিং এর আগে পাইপলাইনে ভরা হচ্ছে 3,17,00,000 লিটার জ্বালানি তেল। ইতিমধ্যে 45 কিলোমিটার পাইপলাইনে 50 লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে। প্রায় 90,000 মেট্রিক টন ক্যাপাসিটি ট্যাঙ্ক আমার এই স্টেশনের সঙ্গে কানেক্টেড আছে। এই তেলগুলো সরাসরি আমাদের এসপিএম থেকে আমাদের এই ট্যাঙ্কগুলোতে আসতে পারে। আমরা এখান থেকে পাম্পিং করে ঢাকায় পাঠাই। 4 দিন লাগবে পুরো পাইপলাইনে তেল ভরতে। এরপর বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতি টেস্টিং ও ট্রায়াল শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে ডিপোগুলোতে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু হয়েছে এবং তার মাধ্যমে আমরা প্রায় 18,000 মেট্রিক টন তেল ইন্ডিয়া থেকে পাম্পিং হচ্ছে পার্বতীপুর ডিপোতে। জ্বালানি তেল পরিবহনে আগে যে ব্যাপক আয়োজন লাগতো এখন আর সেটা দরকার হবে না। পথে বন্ধ হবে জ্বালানি তেল চুরি ও অপচয়, কমবে পরিবেশ দূষণ, সাশ্রয় হবে ব্যয়। পরিবেশ বান্ধব উপায়ে
এবং ব্যয় সাশ্রয়ীভাবে আমাদের এই তেল পরিবহন করা আমাদের মেইন উদ্দেশ্য। এবং এই তেল পরিবহন করার ফলে আমাদের কিন্তু রিভার পলিউশন, এই যে আমাদের যে আমরা ট্যাঙ্কারগুলো যে ব্যবহার করি তারা যে রিভারকে পলিউশন করে এবং আমাদের সুন্দরবন এলাকাও তার একটা ইম্প্যাক্ট আছে কিন্তু, সুতরাং সেগুলো আমাদের অনেকটাই কমে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে সময় লাগে 24 ঘন্টা, পাইপলাইনে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। পরবর্তীতে ভৈরব বাজার, আশুগঞ্জ, বাঘাবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা রয়েছে বিপিসির। প্রাথমিকভাবে প্রকল্প ব্যয় 2,500 কোটি টাকা ধরা হলেও সময়ের পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 3,700 কোটিতে। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। দেশের বাইরের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের 5 দশকের পুরনো ঘুষ বিরোধী আইন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর বাইডেন প্রশাসনের আমলে এই আইনে দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার সহযোগীরা। বৈদেশিক দুর্নীতি চর্চা আইন এফসিপিএতে মার্কিন যোগসূত্র থাকা ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ভিন দেশে ব্যবসায়িক চুক্তির স্বার্থে অর্থ ও উপঢৌকন প্রদান নিষিদ্ধ। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের গৃহীত অন্যতম বড় পদক্ষেপ এই আইনটি স্থগিত করা। মার্কিন আইনটির আওতায় ভারতের অন্যতম বড় দ্রুত বর্ধনশীল এবং বহুমুখী ব্যবসায়ী আমদানি গ্রুপের বিরুদ্ধে সৌরবিদ্যুৎ চুক্তির জন্য 25 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল নিউ ইয়র্কের আদালতে। এফসিপিএ স্থগিতের খবরে মঙ্গলবারেই পুঁজিবাজারে দর বেড়েছে আদানি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের। শনিবারের মধ্যে গাজায় আটক জিম্মিদের হামাস মুক্তি না দিলে অস্ত্রবিরতি মানবে না ইসরায়েল। হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মঙ্গলবার নেতানিয়াহু বলেন, পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত হামাস জিম্মিদের মুক্তির প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয়া মাত্র গাজার ভেতরে এবং সীমান্তে অবস্থান নিতে সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি। গাজায় বন্দী 76 জিম্মির সকলকে একসাথে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন নেতানিয়াহু। নাকি পূর্ব ঘোষণা অনুযায়ী 3 জিম্মির মুক্তি চান শনিবার তা স্পষ্ট করেনি তিনি। মানবিক ত্রাণ সরবরাহের পথ আটকে দেয়া সহ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল অভিযোগ হামাসের। গাজায় প্রবেশের অপেক্ষায় মিশরের আরিশে আটকে আছে বিপুল সংখ্যক ত্রাণবাহী ট্রাক। এদিকে নেতানিয়াহুর অস্ত্রবিরতি চুক্তি অবসানের ঘোষণার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন সাধারণ ইসরায়েলিরা। סיימתי כעת דיון מעמיק של 4 שעות בקבינט המדיני-ביטחוני. כולנו הבנו את האומץ. এর সাথে শেষ করছি এখন বিকেল, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জুলাই আগস্টে 1400-র বেশি হত্যা হতে পারে 2/3 মরণাস্ত্রের আঘাতে। জাতিসংঘের প্রতিবেদনে হাসিনা সরকারের শীর্ষস্থানীয়দের সংশ্লিষ্টতা। ভুক্তভোগীদের নিয়ে 3টি আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। সব ক্ষেত্রে আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে, এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। 64 জেলায় 9 দিনের কর্মসূচি শুরু বিএনপির। 6 জেলায় সমাবেশ চলছে। পণ্যের দাম কমানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি। এবং এমএফএস প্রতিষ্ঠান নগদে 2300 কোটি টাকার অনিয়ম পেয়েছে দুদক। শেয়ার হোল্ডিং এও কারসাজির প্রমাণ মেলার দাবি। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।